জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ করলেন তারেক রহমান। ১৯ বছর পর বাবার কবর জিয়ারত। তার হাত ধরে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে দেশ, মন্তব্য ফখরুলের। আমরা সবাই বাংলাদেশে শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি। শিগগিরই থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের আশাবাদ, ব্যাংককে দ্বিপাক্ষিক সমঝোতা সই। ইতালিতে দীর্ঘ হচ্ছে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের তালিকা, বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুস সামাদ আসিফ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই নবীনগর এলাকায় ভিড় জমান নেতাকর্মীরা। দীর্ঘ ১.৫ যুগ পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। রিশাদ হাসানের রিপোর্ট। এই বিশাল জমায়েত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য। মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে আসবেন দলের প্রধান। এই খবরে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও সকাল থেকে জড়ো হন দলের নেতাকর্মীরা। আজকে স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন আসবে, তাতে আমরা সাভার আশুলিয়াবাসী খুব খুশি। তারেক রহমান বাংলাদেশে আসার পরে তার পরের দিনই আমাদের সাভার আশুলিয়া মাটিতে আসছে, এটা আমাদের আনন্দের শেষ নেই। আমরা অনেক উচ্ছ্বাসিত। তারেকদের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা, কোনো বৈষম্য কোনো না থাকে। দীর্ঘ অপেক্ষা শেষে আসেন তারেক রহমান। এ সময় উপস্থিত জনতা ফেটে পড়েন উল্লাসে। স্লোগানে স্লোগানে মেতে ওঠে কানায় কানায় পূর্ণ নবীনগর এলাকা। নেতাকর্মীদের এই ভালোবাসায় আরো একবার সিক্ত হলেন তারেক রহমান। আগতরাও জানান, মৃদু শৈত্য প্রবাহ উপেক্ষা করে দীর্ঘ অপেক্ষাটা ছিল শুধুমাত্র তারেক রহমানের জন্য। তাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান হোক, এই দেশের প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে। সারাদিন অপেক্ষা করেছি তা আসার জন্য, বিলম্ব হলেও আমরা তাকে পেয়েছি, দেখতে পেরেছি, আমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। নির্বাসিত জীবন শেষে এই ফেরায় যতটা সিক্ত হলেন তারেক রহমান, হয়তো ঠিক ততটাই নিয়ে আসলেন শান্তির বার্তা। সকাল থেকে এখন রাত, এই দীর্ঘ সময় নেতাকর্মীদের যে অপেক্ষা, সে অপেক্ষা শুধুমাত্র তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে। তারা বলছেন, তারেক রহমান যে অহিংস রাজনীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন, সেই বার্তা তারা ছড়িয়ে দিতে চান সারা দেশে কোটি মানুষের মাঝে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছরেরও বেশি সময় পর তার পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত করেন তিনি। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাবে। জুমার নামাজের পর গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের দিকে রওনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথের দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী শুভেচ্ছা জানান তাকে। গুলশান এভিনিউ থেকে জিয়া উদ্যানে প্রায় 9 কিলোমিটার পথ। নেতাকর্মীদের ভিড় ঠেলে এগিয়ে যায় গাড়িবহর। জিয়া উদ্যানের সামনে যেতে প্রায় 2.5 ঘন্টা পার হয়ে যায়। জিয়া উদ্যানের সামনে বাস থেকে নেমে পায়ে হেঁটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান তিনি। প্রথমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে একা শ্রদ্ধা নিবেদন করেন। আবেগঘন পরিবেশে পিতার কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নিয়ে আসবে ইতিবাচক পরিবর্তন। আর দলের মহাসচিব বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রের জন্যই গুরুত্বপূর্ণ। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোন কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য।
জিয়া উদ্যান এলাকায় তারেক রহমানের আগমন ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল থেকেই অবস্থান নেন। আজকে উনি সশরীরে বাংলাদেশে এসেছেন, সারা বাংলাদেশ উদ্ভাসিত, সারা বাংলাদেশে আনন্দের জোয়ার বইছে। রাজনীতি একটা অস্থিতিশীলতা, এটা একটা শান্ত পরিবেশ বিরাজ করবে। সকলের আশা আকাঙ্ক্ষার যে স্থানটি উনি দখল করেছেন সেটি যেন বাস্তবায়িত হয়, সেটি বাংলাদেশের মানুষের কাম্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের আগমন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 18 বছর পর নিজের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাণ ভরে করলেন দোয়া ও মোনাজাত, সেই সঙ্গে শপথ নিলেন আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মা তার সন্তানদের জন্য যেমন নিরাপদ সুন্দর দেশ চায়, তেমন দেশ করতে চেয়েছেন তারেক রহমান। তার 16 মিনিটের বক্তব্য ছুঁয়ে গেছে গণমানুষের হৃদয়। সাধারণ মানুষের প্রত্যাশা, তারেক রহমান সন্ত্রাস ও মব মুক্ত রাষ্ট্র গড়বেন, প্রতিষ্ঠা করবেন শান্তি। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক, টেকসই, ন্যায়ভিত্তিক এবং সকল শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলেছেন তিনি, যা একজন বিজ্ঞ রাজনৈতিক নেতার প্রতিফলন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। নির্বাচনের ঠিক ৪৯ দিন আগে তারেক রহমানের রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন। ৬,৩১৪ দিন লন্ডনে থাকার পর দেশের ক্রান্তিকালে তার এই ফেরা গণমানুষের মাঝে একই সঙ্গে এনেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও স্বস্তি। দেশে ফিরেই তিনি রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে লাখ লাখ মানুষের সমাবেশে ১৬ মিনিটের সংক্ষিপ্ত ভাষণ দেন। সেখানে উঠে আসে দল, মত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ দেশ করার অঙ্গীকার, শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। কারো প্রতি বিষোৎকারহীন ভাষণ ছুঁয়েছে গণমানুষের মন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। মা এবং মাটির টানে এসেছেন, সেজন্য আমার খুবই ভালো লাগছে যে এখনো বিদেশের মাটিতে থেকে তিনি বাংলাদেশকে যে এতটা ভালোবাসেন, মানুষের কথা এতটা ভাবেন। দেশকে এখন পুরোপুরি গুছানোর জন্য ওনার মতো একটা নেতৃত্বের দরকার আছে। ১৭ বছর পর প্রিয় মাটিতে পা রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর অঙ্গীকার করেন। বলেন, এ দেশ ও মানুষের শান্তি ও উন্নত জীবনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। ওনার কথার একটি পিক লাইন ছিল যে আই হ্যাভ এ প্ল্যান। এই কথাটি সাধারণ মানুষকে আশান্বিত করেছে। যেসব পরিকল্পনা নিলে দেশের উন্নতি হবে, আরও সামনে এগিয়ে যেতে পারবে, দেশের ইকোনমিটা আরও সামনে অগ্রসর হবে। সুষ্ঠু একটা নির্বাচন হোক, দেশে যেন কোনো সন্ত্রাস না থাকে। 17 বছরের আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমান অনেক পরিপক্ক আমার কাছে মনে হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তার পরিকল্পনার বাস্তবায়ন হলে প্রতিষ্ঠিত হবে ন্যায় ভিত্তিক সমাজ, পরিবর্তিত হবে দেশের মানুষের ভাগ্য। হি ইজ রেডি টু লিড। আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আসলে কি এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করার মতো ক্যাপাসিটি আমার আছে, বা সেটার বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। সেটা উনি যত বেশি দেখাতে পারবেন, আমার ধারণা তত বেশি মানুষজন নিশ্চিত হতে পারবে। আর যদি সেটা তিনি দেখাতে না পারেন, বা সেখানে যদি উনি কোনো ধরনের হোঁচট খান, তাহলে আবারও মানুষের মধ্যে শঙ্কাটা ফেরত আসবে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তারেক রহমানের বক্তব্যে আবেগের আতিশয্য ছিল না, আবার তার কথা আবেগ বর্জিতও নয়। ছিল না 16 বছর ধরে নিপীড়নের বিরুদ্ধে প্রতিশোধের কোনো বার্তা, বরং তার উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে এক পরিপক্ক রাজনৈতিক নেতার প্রতিফলন বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। যে 16 মিনিটের এই যে বক্তৃতাটি, সেই বক্তৃতাটির মধ্যে একটা গণতান্ত্রিক, টেকসই, একই সাথে অর্থনৈতিক স্বনির্ভর এবং একই সাথে আপনার স্বাধীন সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র, এবং সেখানে সবাইকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বা সরকার পরিচালনার আকাঙ্ক্ষা তার আছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের সংকটময় মুহূর্তে আনবে নতুন দিশা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক MOU চূড়ান্ত হলে শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ শুরু করতে চায় থাইল্যান্ড। বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে আশাবাদের কথা জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ত্রিনুচ থিয়েনথং। বৈঠকে থাই শ্রমমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে MOU স্বাক্ষর সম্পন্ন হলে নিকট ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করা সম্ভব হবে। অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুর্শিদ কাজী জানান,
বাংলাদেশ সরকার নিরাপদ ও নিয়মিত প্রক্রিয়ায় দক্ষ প্রশিক্ষিত শ্রমিক পাঠাতে প্রস্তুত। ইতালিতে বিভিন্ন শহরে দিনকে দিন কদর বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসার। ইতালীয় খাবারের সঙ্গে পাল্লা দিয়ে তারা দেখছেন ভাগ্য বদলের স্বপ্ন। এতে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ইতালিতে রেস্টুরেন্ট ব্যবসায় কদর বাড়ছে বাংলাদেশিদের। যেখানে ইতালীয় খাবারের পাশাপাশি দেশি ও হালাল খাবারের চাহিদা পূরণ করে স্থানীয় কমিউনিটিতে নিজেদের অবস্থান শক্ত করছেন প্রবাসীরা। বিশেষ করে মিলান, রোম ও ভ্যানিসের মতো শহরগুলোতে এই ব্যবসার ব্যাপক উন্নতি দেখা যাচ্ছে। আমরা সবাই এসেছি, উপচে পড়া ভিড় এবং মোমো গন্ধে মনে হচ্ছে আমরা যেন বাংলাদেশেই আছি। পরিবার পরিজন নিয়ে পরিচ্ছন্ন পরিবেশে একটু সময় কাটাতে পারে, ভালো মন্দ খেতে পারে। বিদেশের মাটিতে, বিশেষ করে ইউরোপে আমাদের সংস্কৃতিতে ধর্মীয়ভাবে হালাল বিষয়টার একটা চরম সমস্যা থাকে। আশা করি দাওয়াত কর্তৃপক্ষ তারা যেই অ্যাক্টিভিটিসটা চালু করছেন সেখানে হালাল বিষয়টা আমাদেরকে সার্ভ করবেন। সেই সাফল্যের পথ ধরে এবার দুই বন্ধুর যৌথ উদ্যোগে রোমের পিয়াচ্ছা মির্তি এলাকায় চালু হলো নতুন এক ব্যবসা প্রতিষ্ঠান। বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, সবাই বাঙালি ট্রেডিশনটা যাতে আমরা ধরে রাখতে পারি, এর জন্য আমাদের বাঙালি ফুডটা যাতে বিদেশির কাছে তুলে ধরতে পারি, এই মর্মে আমার মনের মধ্যে ইচ্ছা ছিল। শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, এই রেস্টুরেন্টকে প্রবাসী বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন উদ্যোক্তারা। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেরা স্বাধীনভাবে ব্যবসা করব, আমাদের স্বাধীনভাবে রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো এবং এখানে যারা কাজ করবে তারা সবাই বাংলাদেশি। প্রবাসী কমিউনিটি নেতারা বলছেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি নতুনদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, রেমিটেন্স প্রবাহেও দিচ্ছে সুবাতাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে বর্ণিল আয়োজনে সেজেছে পর্তুগাল। দিনটি উপলক্ষে বিভিন্ন শহরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে উৎসবের আমেজে রং বেরঙে সাজতে থাকে পর্তুগালের বিভিন্ন শহর। হাজার হাজার বছর ধরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালন হয়ে আসছে এই উৎসব। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের নানা ধরনের আয়োজনে গির্জায় গির্জায় চলে প্রার্থনা। ওমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক জনাব জহির হোসেন রাজা এবং সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক জনাব ইসমাইল ভুইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব SM হারুন রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুল কালাম, এহসান কবির ও ফজলে রাব্বি। চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দক্ষ জনবল উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এতে মালদ্বীপ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মেডিকেল কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। বৈঠকে MBBS ও BDS সহ চিকিৎসা শিক্ষায় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সুযোগ সম্প্রসারণ এবং স্বাস্থ্য খাতে মানব সম্পদ উন্নয়নে যৌথ সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ সেন্টার লন্ডনের সংকট নিয়ে দ্য পাবলিক ইনকোয়ারি শিরোনামে হয়ে গেল মতবিনিময় সভা। এর উদ্যোগে ছিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন বিশিষ্ট কমিউনিটি সংগঠক সিরাজ হক, সঞ্চালনা করেন সংগঠক আব্দুল শুকুর খালিজদার, আর প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেন্টার লন্ডনের প্রাতিষ্ঠানিক অচলাবস্থা, গণতান্ত্রিক জবাবদিহিতার অভাব ও বৈষম্যমূলক আচরণ সহ বিভিন্ন অভিযোগে কমিউনিটিতে সৃষ্ট ক্ষোভ ও উদ্বেগের প্রেক্ষিতেই এই সভা করা হয়। জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকারের সুযোগে খুশি প্রবাসীরা। এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে 41,950 জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা এই সুযোগকে স্বাগত জানিয়েছেন। এই ব্যবস্থার ফলে জাতীয় নির্বাচনের প্রবাসীদের মতামতের প্রতিফলন আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জয়লাভ করার কৌশলগত কারণে রাশেদ খান বিএনপির সাধারণ সদস্য পদ নিয়ে নির্বাচন করবেন বলেও জানান নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কি হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির সভাপতি। স্বাভাবিকভাবেই
সব এলাকায় হয়তো সব মার্কা নিয়ে সবাই জয়লাভ করতে পারবে না, যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যিনি 2004 থেকে নির্বাচন করছে, সেখানে নির্বাচনের জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি, সে ধানের শীষে নির্বাচন করবে। ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের নয়, হাদি এখন পুরো বাংলাদেশের বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ শুরু করে সংগঠনটি। দিনের শেষে মাঝরাতেও শাহবাগ এলাকা স্লোগানে উত্তাল। অবরোধে অংশ নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, হাদি হত্যার বিচারের দাবি এখন শুধু রাজনৈতিক কোনো দলের নয়, এই দাবি এখন দেশের আপামর জনতার। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামায়াত। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে একথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় অপপ্রচার করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। সম্মেলনে আগামী 1 বছরের জন্য ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। সামনে দাঁড়িয়েছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025-এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। জুলাইয়ের স্বপ্ন ইনসাফের মাধ্যমে প্রতিষ্ঠা করার আহ্বান তার। জুলাই এবং আগস্টের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাংলাদেশের জমিনে ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাস্তবায়িত হোক, আমরা সেটা প্রত্যাশা করি। জাতি যখন ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল শিবিরকে নিয়ে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, টেক দিয়ে শিবিরকে ঠেকানো যাবে না। নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়, কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। এ সময় জামায়াতের আমির বলেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামায়াত। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, মোস্ট ওয়েলকাম, আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। ইনসাফের রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান দলীয় নেতাদের। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।